লেখক উজ্জ্বল সংযুক্তার উচ্ছৃঙ্খল সন্তান। মা, একটা কথা বলবো, রেগে যাবে না তো? রান্না করতে করতে পিছন ফিরে মা 17 বছরের মেয়ে কুহেলিকে জিজ্ঞাসা করে। রাগবো কেন? ভালো কথা যদি বলিস, রাগার কোনো প্রশ্নই ওঠে না। বল, কি বলতে চাস? কুহেলি আধুনিকা মেয়ে, বর্তমানে উচ্চ মাধ্যমিক পাঠরতা। সারাদিন তার ফোনের মাধ্যমেই দিন কাটে। 15 বছর বয়স থেকে মুঠো ফোনের মাধ্যমে রিল করতে শুরু করে। ইদানিং 200-500 কামাতেও শুরু করেছে ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার 50,000-এরও বেশি। ফেসবুকে বন্ধুত্বের সংখ্যা 5,000-এর সীমারেখার মধ্যে পৌঁছে গেছে। প্রতিনিয়ত তার মেসেজ বক্সে সারাদিন অসংখ্য মেসেজ আসে। প্রতিদিন অসংখ্য মেসেজের বেশিরভাগটাই উত্তর দেওয়ার চেষ্টা করে, তবুও অনেক উত্তরগুলো দেওয়া বাকি থেকে যায়। তার ভিতরেই কয়েকজনকে তার ভালো লাগে এবং তাদের সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ রেখে চলেছিল। এই সবের কারণে পড়াশোনাতে মোটেই মন নেই তার। কথায় তার কাছে সময় নেই পড়াশোনার জন্য। ইতিমধ্যে বেছে বেছে বেশ কয়েকজনের সাথেই অনলাইনে প্রেমের মাধ্যমে পড়েছে। মায়ের প্রশ্নের উত্তরে ভয়ে ভয়ে বলে ওঠে, আমার বিয়ে দিয়ে দাও মা, তাহলে আমি শান্তিতে থাকতে পারবো, তোমরাও শান্তিতে থাকতে পারবে। কুহেলির মা সুচিত্রা দেবী রান্না করতে করতে চমকে ওঠেন। গরম খুন্তিটা নিয়ে তেড়ে যান মেয়ের দিকে এবং বলে ওঠেন, গরম খুন্তি দেখেছিস? এটা তোর পিঠে ছ্যাঁকা দিলে কেমন লাগবে? হতচ্ছাড়ি মেয়ে, 17 বছর বয়সেই তোর বিয়ের নেশা চেপেছে। আজ তোর একদিন কি আমার একদিন। পড়াশোনার বইপত্র পাশে সরিয়ে রেখে ফোন নিয়ে পড়ে আছে সারাদিন। ততক্ষণে মায়ের রুদ্র রূপ দেখে সভয়ে স্থান পরিত্যাগ করতে করতে কুহেলি বলে, তুমি তো খালি রেগে যাও বিয়ের কথা বললেই। দেখো কোন দিন আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। মা ততোধিক রেগে উঠে বলে, তবে রে, খুব বার বেড়েছে না তোর? দাঁড়া, বাবা বাড়িতে আসুক আজকে। তোর বিয়ের শখ যদি না ঘুচিয়ে দিয়েছি, আমিও তোর মা নই। কুহেলির হাতে দামি স্মার্টফোন দেওয়া হয় তার মাধ্যমিক পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য। পরের পরীক্ষাগুলোতে যাতে ইন্টারনেট দেখে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারে সেটা ভেবেই বাবা কুহেলির হাতে ফোন তুলে দিয়েছিলেন। কিন্তু কিছুদিনের ভিতরেই সুন্দরী মেয়েটি ফেসবুক ইনস্টাগ্রামের রিল করে কয়েক হাজার ফলোয়ার বাড়িয়ে নিয়ে কিছুদিনের ভিতরেই স্মার্টফোনের নেশায় পেয়ে বসেছিল। এদিকে তার হাতে ইদানিং কিছু টাকা আসতে শুরু করেছে ফেসবুকের মাধ্যমে, আর তাতেই তার প্রেমিকের সংখ্যা অসংখ্য হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে কয়েকজনকে তার ভালো লেগে গেছিল। তাদের মধ্যে 2-3 জনকে বেশি পছন্দ করত সে। তাদের সাথে সময় পেলেই চ্যাটিংয়ের মাধ্যমে বর্তমান পরিস্থিতি ভুলে যেত। ফেসবুকের বন্ধুদের মধ্যে সব থেকে ভালো লেগেছিল আকাশকে। নিজের ফোন নাম্বার আদান প্রদান করেছিল আকাশের সাথে। আরও একজনের সাথে চুটিয়ে প্রেম পর্ব চালিয়ে গেছিল, সে হলো সুজয়। কুহেলির পড়াশোনার দিক থেকে নজর ক্রমশ অন্যদিকে সরে যাচ্ছিল, সেটা বাড়ির কারুর নজরে পড়েনি। বাবার একমাত্র আদুরে মেয়ে বলে কথা। মেয়ের মুখ থেকে একবার যেরকম ইচ্ছের কথা বেরোতেই বাবা এনে হাজির করবেই। মা মাঝে মাঝেই আপত্তি করে বলে উঠত, এতটা আশকারা দিও না তো, মেয়ের মতিগতি আমার মোটেই ভালো লাগছে না। তোমার কাছে একরকম, আমার কাছে একরকম। বাবা হেসেই বলতো, থাক না, মেয়ে তো, বাড়িতে আর কতদিনই বা থাকবে বলো তো? একদিন পরের বাড়িতে তো চলে যেতেই হবে, তাই না? তাহলে যতদিন আমাদের স্নেহের ছায়াতে আছে থাকতে দাও না। বাবার কাছে থেকে সাহস পেয়ে কুহেলি আরও সাহসী হয়ে ওঠে। ইদানিং মাকে যতটা পারে এড়িয়ে চলে, আর ওদিকে চুটিয়ে রিলের সাথে প্রেম পর্ব চালিয়ে যেতে থাকে। ফেসবুক থেকে একটু একটু করে টাকা পাওয়ার পরিমাণ বাড়তে থাকলে রিল করার নেশাটা পেয়ে বসে। এমন সময় একদিন ফেসবুকের প্রেমিক আকাশ প্রস্তাব দেয়, কুহেলি, তুমি যেভাবে রিল করছো তাতে তোমার লাইক কমেন্টস যতটা হওয়ার কথা হচ্ছে না। তাছাড়া তুমি স্টারগুলো আরও বেশি বেশি পাবে যদি নিজের সুন্দরী শরীরের খানিকটা অংশ দেখাতে পারো। তখন তো তুমিই হবে সোশ্যাল মিডিয়ার রানী। প্রেমিক আকাশের কথাটা চিন্তা করে অর্ধনগ্ন রিলগুলো
ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট শুরু করে কুহেলি। দেশি বিদেশি মেয়েদের নগ্ন রিলগুলো দেখে প্রথমটা লজ্জিত হলেও পরে নির্ণয় নেয় এমন রিলই সে পোস্ট করবে। তাতে অল্প দিনেই তার রোজগারের অর্থটা অনেকটাই বেশি বেড়ে যাবে। অল্প বয়সের মেয়েটার এতটুকু চিন্তা হলো না তার এমন রিল করার কারণ কতটা ভয়ানক হতে পারে। সব চিন্তা ঝেড়ে দিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে অশ্লীল রিল করাতে উঠে পড়ে লাগে। প্রতিদিন প্রায় ডজনখানেক অশ্লীল রিল পোস্ট করতে শুরু করে ফেসবুক ইনস্টাগ্রামে। দেখতে দেখতে টাকার অঙ্কটাও বেড়ে ওঠে তরতর করে। এই ব্যাপারে ইন্ধন জোগাতে লাগলো তার প্রেমিক আকাশ। মাত্র 2 মাসেই কুহেলির ব্যাংক অ্যাকাউন্টে একটা মোটা অঙ্কের টাকা জমা পড়তে শুরু করে। তখনই একদিন আকাশ ফোনে জানায় তার সাথে দেখা করতে চায়। দুজনের আলোচনাতে ঠিক হয় সন্ধ্যার পরে একটা কফি শপে দুজনে দেখা করবে। এতদিন কুহেলি ও আকাশের ভিতরে আলাপ হয়ে এসেছিল অনলাইনের মাধ্যমে। আজ প্রথমবার দুজনের সাক্ষাৎ করার কথা ভেবে কুহেলি সুন্দর করে সেজে আধুনিক বস্ত্র পরে একটি ক্যাব বুক করে নির্দিষ্ট কফি শপে পৌঁছে যায়। আকাশ আগে থেকেই একটি টেবিল বুক করে রেখেছিল। দূর থেকে কুহেলিকে আসতে দেখে মনে মনে রোমাঞ্চিত হয়ে ওঠে। কফি শপের দ্বার পর্যন্ত পৌঁছে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে নির্দিষ্ট টেবিলে নিয়ে আসে। দূর থেকেই কুহেলি আকাশকে দেখে রোমাঞ্চিত হয়ে উঠেছিল। 6 ফুটের মতো লম্বা সুন্দর বলিষ্ঠ চেহারার ছেলেটি মনের গভীরে বাসা বেঁধে গেছিল। মনে মনে চিন্তা করে নিশ্চিন্ত হয় ছেলেটির অনেক টাকা পয়সা আছে। এত সুন্দর চেহারা, তার উপরে এত দামি পোশাক, সাধারণ কোনো ছেলে হলে চিন্তাই করতে পারত না। কুহেলি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে এর সাথেই বাকি জীবনের দিনগুলো কাটিয়ে দেবে। ফেসবুক থেকে তার যেরকম ইনকাম হচ্ছে তার উপরে এই ছেলেটি বিত্তশালী হওয়ার পরিচয় পেয়ে যাওয়াতে অচিরেই মনটা ভাবাবেগে শান্ত হয়ে যায়। কফি শপের টেবিলে দুজনেই সামনাসামনি বসে। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। আকাশের 2 চোখে নিজের চোখ রেখে ভাবতে শুরু করে কুহেলি ছেলেটি তো তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে, চোখের পলক পড়ছে না। মনে মনে গর্বিত হয়ে ওঠে কুহেলি ব্যাপারটা বুঝতে পেরেই। ঠিক তখনই নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, কেবল দেখতেই থাকবে নাকি? ছবির মাধ্যমে এতদিন তো দেখেছ, মন ভরেনি? কুহেলির বাড়ানো হাতটা নিজের 2 হাতের মাঝে বন্দি করে আকাশ বলে, এতদিন ছবি আর রিলেই দেখেছি, সামনাসামনি দেখে তো মুগ্ধ হয়ে গেছি। বলতে লজ্জা লাগছে না কিন্তু তোমার মতো মেয়েকে আমার জীবনে চাই, এটুকুই জানি। আকাশের কথার মাঝখানে থামিয়ে লজ্জায় রাঙা হয়ে উঠে মুখ নিচু করে বলে, আমিও তোমায় পছন্দ করতে শুরু করেছি, তোমার ভাবনাকে সম্মান জানাই। এখন বলো কিসের জন্য দেখা করতে ডেকেছ? কুহেলির উষ্ণ হাতটা নিজের 2 হাতের মাঝে বন্দি করে বলে, ফেসবুক ইনস্টাগ্রামে তোমার বেশ নাম হয়ে গেছে, এটাকে আরও বাড়াতে হবে। তখন তোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা হবে। আমি সেটাই চাই, তবে তার জন্য আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। আমরা যৌথভাবে যদি কিছু এমন রিল পোস্ট করতে পারি তাহলে সেই দিন আর দূরে নেই যখন আমরা দেশ বিদেশে ঘুরে বেড়াতে পারবো। কুহেলি আকাশের কথায় স্বপ্নে ভেসে বেড়ায়। বসে বসেই স্বপ্ন দেখতে শুরু করে বিদেশের মাটিতে উড়ে বেড়াচ্ছে 2 হাত মেলে, যেখানে কোনো বাধা নেই। মা বাবা ছাড়া সমাজের রক্তচক্ষুর সামনে তাদের পড়তে হবে না। আকাশের কথায় দিবা স্বপ্ন থেকে বেরিয়ে এসে বলে, এর জন্য কি করতে হবে আমাদের? তাছাড়া আমরা দুজনে একসাথে থাকবো কি করে? তাহলে তো বিয়ে করতে হয়, তাই না? কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, আমার বাড়ি থেকে এখনই কেউ মেনে নেবে না। আমার পড়াশোনার ওপরে চাপ সৃষ্টি করছে ওরা, কিন্তু আমার পড়াশোনাতে মন নেই। টাকা রোজগার করার স্বপ্ন তুমি দেখিয়েছিলে, তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে। দুজনে মিলে একসাথে যদি আমরা এমন ধরনের ভিডিও পোস্ট করি তাহলে সত্যি অনেক বড়লোক হয়ে উঠব খুব তাড়াতাড়ি। কুহেলির হাতটা শক্ত করে ধরে নিজের ঠোঁটের উষ্ণ চুম্বন এঁকে দেয় হাতের উপরে। বেশ কয়েকটি চুম্বন দেওয়ার পরে বলে ওঠে, তার জন্যই তোমাকে আজকে এখানে ডাকা। আমাদের উদ্যোগটা সাথে সাথে কাজে লাগাতে হবে। তুমি যখন এতটা অ্যাক্টিভ হয়ে আছো সোশ্যাল মিডিয়ায়, তখন এই মুহূর্তে শান্ত হয়ে গেলে চলবে না। তবে আমাদের দুজনের একসাথে থাকার জন্য বিয়ে করাটাও জরুরি। তোমার বাড়িতে কেউ রাজি হবে না, এটা আমিও বুঝেছি। তাই আমার উদ্দেশ্য তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো,
যতটা যা কিছু পারো হাতের কাছে নিয়ে নেবে। তারপরেই আমরা শহর ছেড়ে দেব। এই শহর থেকে আমরা দূরে চলে যাব। ওখানে গিয়ে বিয়ের পরে নতুন করে সংসার বসাবো। তারপরেই আমাদের কাজ। যখনই সময় পাবো তখনই উষ্ণ রিলগুলো তৈরি করব এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সেগুলো পোস্ট করলে আমাদের টাকা পয়সা নিয়ে আর চিন্তা করতে হবে না। আকাশের কথার গুরুত্ব বুঝে কুহেলি বলে, আমিও দেরি করতে চাই না। তবে একটা কথা বলো তো, আমরা বিয়ের পরে তোমাদের বাড়িতে উঠবো না? তোমার বাড়ি কোথায় সেটাও তো আমি জানি না ভালো করে, যেটুকু জেনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। জানো আকাশ, আমার খুব শখ বিয়ের সময় নতুন বেনারসি শাড়ি এবং গা ভর্তি গয়না দিয়ে সেজে বিয়ে করার। মা বাবার সাথে কয়েকটা বিয়ে বাড়িতে গেছি, সেখানে দেখে এসেছি, তাই আমার ওই রকমই ইচ্ছাগুলো। কিন্তু তুমি তো বলছো আমরা কোনো দূর শহরে চলে যাব, সেখানেই আমাদের সংসার হবে। তাহলে কি আমার স্বপ্নগুলো মরীচিকা থেকে যাবে? কুহেলির হাতের তালুতে আর একবার উষ্ণ চুম্বন দিয়ে বলে, এখন তোমার স্বপ্ন প্রচুর অর্থ রোজগার করার। তার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হবে আমার সাথে। তাছাড়া তোমার বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করলে সেই স্বপ্নগুলো তো এখন হবে বলে মনে হয় না। একটা কথা বলো তো, তোমার নতুন বউয়ের সেজে বিয়ে করার স্বপ্নটা আগে, না অর্থ রোজগার করার স্বপ্নটা আগে? দুটো স্বপ্ন একসাথে পূর্ণ হয় না, এটা তো বোঝো। তোমার দ্বিতীয় স্বপ্নটা পূর্ণ হতে বেশি সময় লাগবে না। তাছাড়া বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে তোমার বাড়ি থেকে থানা পুলিশ হবে, তাই বহু দূরে চলে যেতে হবে, যেখানে আমাদের হঠাৎ করে কেউ খুঁজতে পারবে না। সব কিছু বোঝার পরে কুহেলি বলে, না, আগে টাকা রোজগার করার স্বপ্ন সম্পূর্ণ করতে হবে। তুমি ঠিকই বলেছ আকাশ, নতুন বউয়ের বেশে সাজতে আমার বেশি সময় লাগবে না। তোমার কথা মতোই কাজ হবে। তুমি যেমনটি বলবে আমি তেমনটিতে রাজি আছি। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তুমি আমার ওপর ছেড়ে দাও তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ। তবে আমিও বেশি দেরি করতে চাইছি না। এরপরেই দুজনের ভিতরে গোপন আলোচনা হয় খানিকক্ষণ। ততক্ষণে উষ্ণ কফির সাথে কিছু স্ন্যাক্স এসে পৌঁছেছিল। দুজনেই উষ্ণ কফির সাথে স্ন্যাক্সের আনন্দ নিতে নিতে নিজেদের আলোচনায় মগ্ন হয়ে ওঠে। বেশ খানিকক্ষণ পরে কফি শপ ছেড়ে বেরিয়ে আসে হাত ধরাধরি করে। কিছুটা দূরেই আকাশের বিদেশি গাড়িটা দাঁড়ানো ছিল। ফোন করে ডেকে নেয় ড্রাইভারকে। বিদেশি গাড়িটা সামনে এসে দাঁড়াতেই চমকে ওঠে কুহেলি। বলে, বাবা, এত দামি গাড়িটা তোমার? গাড়ির পিছনের দরজা খুলে কুহেলিকে ইশারা করে গাড়ির ভিতরে বসতে বসতে বলে, এরকম ডজনখানেক গাড়ি আমার আছে, সেই নিয়ে চিন্তা করো না। একদিন তোমারও এর থেকে আরও দামি গাড়ি হবে নিজের। আমরা সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলেছি। আজকে এই গাড়িতে বসেই তোমাকে পুরো শহরটা ঘুরিয়ে তোমার বাড়ির কাছে ছেড়ে আসব। এছাড়া যেখান থেকে তোমাকে তুলব সেই জায়গাটাও তোমাকে দেখিয়ে দেব। কালো কাচে ঘেরা এয়ার কন্ডিশন গাড়িতে পিছনের সিটে বসতেই আকাশ জড়িয়ে ধরে কুহেলির গালে একটা উষ্ণ চুম্বন দিয়ে বলে, ভালো লাগছে তোমার? প্রিয় মানুষটার সান্নিধ্যে অল্প কিছুক্ষণের ভিতরেই অবশ্যই গেছিল কুহেলি। সন্ধ্যার ঝকঝকে আলোয় বিদেশি গাড়িতে সফর করতে করতে স্বপ্নের পৃথিবীতে হারিয়ে যায় কয়েকটি মুহূর্তের ভিতরে। একবারও ভাবে না কিছুক্ষণ আগে পরিচয় হওয়া অজানা অচেনা একটি ছেলের কাছে নিজের শরীর ছেড়ে দেয় সম্পূর্ণ বিশ্বাস করে। ততক্ষণে আকাশ কুহেলির সমস্ত অস্তিত্বটাকে কাবু করে ফেলেছে নিজের শরীরের সান্নিধ্যে। বেশ কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল কুহেলি একটি অজানা মাদকতায়। আরও খানিকটা বেড়ে যাওয়ার আগেই নিজেকে সংযত করে। খানিকটা দূরত্ব বজায় রেখে বলে, এখনই এর থেকে বেশি অগ্রসর হইও না। আর কটা দিন একটু অপেক্ষা, তারপরেই আমি তোমার হয়ে যাব। মিষ্টি হেসে আরেকটি চুম্বন দিয়ে বলে, আসলে কি বলো তো, তোমার শরীরের সুগন্ধে আমার অস্তিত্ব বিচলিত হয়ে উঠেছিল। তোমার মাদকতায় ভরা শরীরের উষ্ণ সান্নিধ্যে পরিস্থিতি ভুলে গেছিলাম। ক্ষমা করে দিও আজকের জন্য। এটা তো ঠিকই বলছো, আর কটা দিন পরে আমরা দুজনে এক হয়ে যাচ্ছি। প্রায় রাত 10টার সময় কুহেলির বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে বলে, যে জায়গাটা তোমাকে দেখিয়ে দিলাম সেখানেই এসে দাঁড়াবে সন্ধ্যার পরেই। ওখান থেকেই আমি গাড়িতে তুলে নেব। তারপরেই আমরা পৌঁছে যাব এয়ারপোর্টে। গাড়ি থেকে নেমে মিষ্টি হেসে বলে কুহেলি, তোমার কথা মতোই সব কাজ হবে। শুভরাত্রি আজকের জন্য। কথাটা বলেই একটা ফ্লাইং কিস দিয়ে পুনরায় বলে, সাবধানে যেও, মাঝে আর 2 দিনের সময় মাত্র।
এই 2 দিন ঘুমোতে পারবো না বাড়িতে মনে হয়। তার মধ্যে আমি তৈরি হয়ে যাব। কুহেলির উড়ন্ত চুম্বনের প্রতি চুম্বন ছুড়ে দিয়ে আকাশ বলে, তাহলে দেখা হচ্ছে 2 দিন পরেই। বাই। শুভরাত্রি প্রিয়তমা। মাঝে মোটে 2 দিন রাতের ঘুম উড়েছিল কুহেলির। সারাক্ষণ নিজের ঘরের দরজা বন্ধ করে আকাশের সাথে নানা রকমের কথায় ব্যস্ত থাকার সাথে বাড়ি থেকে কী নিয়ে বেরোনো যায় সেটাই তার কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এর ভিতরে মায়ের কাছ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়েছিল। এই নিয়ে মা জিজ্ঞাসা করে, হঠাৎ তোর ব্যাংকের পাসবই কিসের জন্য দরকার হলো? উত্তরে কেবল এটুকু বলেছিল, আমার পাসবইটা আপডেট করাতে হবে, তার জন্য একবার ব্যাংকে যেতে হবে। মায়ের কাছে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার প্রত্যয় করে যাচ্ছিল ক্রমাগত। অনেক রাত পর্যন্ত জেগে থাকার পরে বাকি রাতটায় নিদ্রা ছিল বহুদূর। সেদিন তার বাড়ি ছাড়ার কথা। সকাল থেকে যতই চেষ্টা করে যাচ্ছিল সহজ হয়ে থাকার, কিন্তু কোনো এক অজানা চিন্তায় বারবার অন্যমনস্ক হয়ে উঠতেই মা জিজ্ঞাসা করে বসে, কয়দিন থেকে দেখছি তোর মন অন্য কোথাও, কি ব্যাপার বলতো? মায়ের প্রশ্নের সামনে পড়ে ক্ষণিকের জন্য অপ্রস্তুত হলেও পর মুহূর্তে সামলে নিয়ে বলে ওঠে, কই, আমি তো বেশ আছি। তোমার নজরে আমি খালি চিন্তা করি, এটা কেন ভাবো শুনি? মায়ের সামনে যথাযথ উত্তর দিলেও মনের চোরা আতঙ্ক ছিল। তাই পরিস্থিতিটাকে আরও সহজ করতে মায়ের গলায় নিজের হাতের মালা বন্ধনে নিয়ে হেসে হেসেই বলে, আজ সন্ধ্যায় আমার টিউশনি ক্লাস আছে, একটু বেশি সময় লাগবে বাড়ি ফিরতে, তবে চিন্তা করো না, ঠিক সময় ফিরে আসবো। মা নিজের কাজে ব্যস্ত থাকায় মেয়ের আদিক্ষেতায় খানিকটা রুষ্ট হয়ে বলে, থাক থাক, এখন ছাড় দেখি, তোর পড়া আছে যাবি, সেই নিয়ে আমি ভাবি না। তোর ভবিষ্যতের চিন্তা আমার থেকে তোর বাবার বেশি। তাই এমন কোনো কাজ করিস না যাতে উনি তোর জন্য কষ্ট পায়। এমন কোনো কাজ করিস না মানুষটা ভীষণ আঘাত পায়, কেবলমাত্র তোর জন্য। মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে উঠেছিল কুহেলি, তবুও কিছুটা সংযত হয়ে বলে, তুমি আমাকে কি ভাবো বলো তো? কোনো দিন তোমার অবাধ্য হয়েছি? হ্যাঁ, বাবার কাছে আমার আবদারগুলো চলে, তাই বাবার কাছে যত কিছু বায়না করতে সাহস পাই, তাই বলে এমনটা ভেবো না। কথাটা বলেই কৃত্রিম রাগে দুমদাম করে পা পিটতে পিটতে নিজের ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে। কিন্তু ঘরে এসেও মনের ভিতরের ভয়টা পেয়ে বসেছিল। একবার ভাবল, বাবা মা এত ভালোবাসে, এত স্নেহ করে, বাবা তার প্রতিটি কথা গুরুত্ব দিয়ে বোঝে, আর প্রতিটা আবদার বাবা তৎক্ষণাৎ পূর্ণ করার চেষ্টা করে। সেই বাবা মায়ের সাথে এত বড় অন্যায় সে করতে পারছে? কিন্তু সব কিছুই বুঝে নিজের লালসার কাছে সর্বস্ব ত্যাগ করতেও পিছিয়ে যায় না। ঝেড়ে ফেলে দেয় বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে তাদের চিন্তা। তারও কিছু কর্তব্য থেকে যায়, সেই সব চিন্তাকে ধূলিসাৎ করে নিজের বাঞ্ছিত ভবিষ্যতের স্বপ্নে বেসুধ হয়ে সব কিছু ভুলে যেতে চায়। টিউশনি যাওয়ার ব্যাগটার মধ্যে নিজের যথাসাধ্য সামগ্রী ঢুকিয়েছিল। গোপনে মায়ের আলমারি থেকে কিছু গয়নাও সরিয়ে রেখেছিল। তাছাড়া দেখেছিল তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কয়েক হাজার টাকা জমা পড়েছে। সবটাই তার রিল করার টাকা নয়, বাবা যে হাত খরচগুলো দিত সেগুলোকেও সযত্নে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে রেখেছিল এতদিন। সন্ধ্যার পরে স্কুলের ব্যাগটা পিছনে ফেলে হাতে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় আওয়াজ দেয়, মা, আমি টিউশনিতে চললাম, বাইরের দরজাটা বন্ধ করে দিও। কথাটা শেষ করেই আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন মনে হলো না কুহেলির। খানিকটা এগিয়ে সামনে একটি রিকশা পেয়ে সেটাতে উঠে নির্দিষ্ট স্থানে পৌঁছে অপেক্ষা করতে থাকে। এর ভিতরে চারিদিকে বারবার দেখে নিতে থাকে, চেনা জানা কেউ ওর দিকে লক্ষ্য রাখছে না তো। কিছুটা নিশ্চিন্ত হয়ে ফোন করে আকাশকে, কি গো, আমি তো এসে গেছি, তুমি আমাকে যে স্থানে অপেক্ষা করতে বলেছ সেখানেই অপেক্ষা করছি। মিষ্টি হেসে আকাশ বলে, এই তো আর কয়েকটা মিনিট, এসেই গেছি। রাস্তায় ট্রাফিক জ্যাম অসম্ভব, তাই দেরি হচ্ছে, কয়েক মিনিটের ভিতরেই পৌঁছে যাচ্ছি। মিনিট পাঁচেকের ভিতরেই তার সামনে একটি ক্যাব এসে দাঁড়ায়। পিছনের দরজাটা খুলেই আকাশ বলে, তাড়াতাড়ি ঢোকো, এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। কুহেলিরও দেরি করার ইচ্ছে ছিল না। নিজের ব্যাগ গাড়িতে রেখে বসে পড়তেই গাড়ি চলতে শুরু করে। গাড়ির উইন্ডো গ্লাসগুলো সব তোলা ছিল। গাড়ির ভিতরে রীতিমতো ঠান্ডা থাকায় বলে, এসি চলছে বুঝি? তবে যা গরম ছিল বাইরে, গাড়ির ভিতরে এসে এসির ঠান্ডা হাওয়ায় শরীরটা শান্ত হয়ে গেল।
ততক্ষণে গাড়ি ছুটে চলেছে শহরের এয়ারপোর্টের উদ্দেশ্যে। তার ভিতরেই আকাশ খানিকটা সান্নিধ্যে এসে জড়িয়ে ধরে বলে, এই দিনটার জন্য কত অপেক্ষা করতে হয়েছে বলো তো, তবে শেষমেশ আজ তোমাকে নিজের করে পেলাম। কুহেলি আর আকাশের ক্যাব বিমানবন্দরের কাছে পৌঁছতেই হঠাৎ চারদিক দিয়ে 4টি গাড়ি ঘিরে ধরে তাদের ক্যাবটিকে। মাঝখানে ক্যাবটিকে রেখে 4টি গাড়ি এগিয়ে যায় বিমানবন্দরের একটা নির্জন জায়গায়। এতক্ষণ ক্যাব ড্রাইভার ব্যাপারটা বুঝতে না পেরে আকাশকে সূচিত করতে গেলেও সে ততক্ষণে বুঝে গেছিল তারা অন্য 4টি গাড়ির ঘেরাটোপে চলে এসেছে। মুহূর্তে আতঙ্কিত হয়ে ওঠে, কিন্তু কিছুই বুঝতে না পেরে ক্যাবের ভিতর থেকেই চারিদিকে তাকিয়ে ছটফট করতে শুরু করাতে কুহেলি জিজ্ঞাসা করে, এগুলো কাদের গাড়ি আর এমনভাবে আমাদের গাড়িকে ঘিরে রেখেছে কেন? আতঙ্কিত নজরে আকাশ বলে, সেটাই তো বুঝতে পারছি না। ওদিকে আমাদের ফ্লাইটের সময় হয়ে এলো। ক্যাব ড্রাইভারকে পুনরায় জিজ্ঞাসা করে, দাদা এরা কারা? এমনভাবে আমাদের গাড়িকে ঘিরে ধরে কোথায় নিয়ে চলেছে? ক্যাব ড্রাইভারও আতঙ্কিত ছিল, তাই কিছু বুঝতে না পেরে বলে, আমিও বুঝতে পারছি না, তবে ওরা আমার গাড়িকে থামতে দিচ্ছে না। সামনের গাড়ি যেদিকে চলেছে আমাকেও সেই দিকে যেতে বাধ্য করছে। খানিকক্ষণ পরে ক্যাবটিকে ঘিরে ধরে বাকি 4টি গাড়ি বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে এনে দাঁড় করিয়ে পাশের গাড়িগুলো দূরে সরে যায়। সামনের গাড়িটি ক্যাবের সামনে থমকে দাঁড়িয়ে যায়। আকাশের সাথে কুহেলিও বড় বড় চোখে দেখতে থাকে। 4টে গাড়ি থেকে বেশ কয়েকজন নেমে আসে। তাদের পোশাক দেখে মনে হয় তারা কোনো সুরক্ষা বাহিনীর অথবা পুলিশের লোকজন। প্রতিটি ব্যক্তির স্মার্টনেস বয়ান করছিল এমনটাই। ঠিক ওই সময় সামনের গাড়ি থেকে যে ব্যক্তিটি নেমে আসে তার উপরে হঠাৎ কুহেলির নজর পড়তে ভয়ে আতঙ্কে চমকে ওঠে। সামনের গাড়ি থেকে তার বাবা নেমে তাদের ক্যাবের দিকে এগিয়ে আসছেন। ক্যাবের ভিতরে বসে বসেই কুহেলির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সারা শরীরে আতঙ্কে ঘাম বয়ে যায়। এক হাতে শক্ত করে আকাশের হাত ধরে রীতিমতো কাঁপতে থাকে ভয়ে। ক্যাবের কাছে এসে কুহেলির বাবা গাড়ি থেকে নেমে আসার জন্য ইশারা করতেই আকাশ গাড়ির দরজা খুলে নেমে এসেই ওনার পায়ের কাছে শুয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করতে শুরু করে। এটা দেখে কুহেলি যতটা ভয় পেয়েছিল তার থেকে বেশি আশ্চর্য হয়ে ওঠে। তার বাবার কাছে সে অভিযুক্ত সন্তান, তাকেই ক্ষমা চাওয়া উচিত, কিন্তু আকাশ যখন তার বাবার পায়ের নিচে পড়ে ক্ষমা ভিক্ষা করতে করতে বলতে থাকে, আঙ্কেল আমার কিছু দোষ নেই, আপনার মেয়েই আমাকে প্রলোভন দেখিয়েছে এই শহর ছাড়ার জন্য। তখনই কুহেলির কাছে পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। মুহূর্তেই আকাশের এমন মিথ্যাচারে অবাক হয়ে ওঠে। ততক্ষণে কুহেলির বাবা সাথে থাকা ব্যক্তিদের ইশারা করে আকাশকে গ্রেফতার করার জন্য। এত কিছু ঘটে যায় বিনা বাক্য ব্যয় করে। কয়েকজন সুরক্ষা কর্মী আকাশকে এক প্রকার জোর করে অন্য একটি গাড়িতে তোলার সময় বারবার চিৎকার করতে থাকে, আঙ্কেল আমার কিছু দোষ নেই, সব দোষ আপনার মেয়ের, আমাকে ছেড়ে দিন, আমার কোনো দোষ নেই। কিন্তু আকাশের কথায় কর্ণপাত না করে তাকে অন্য একটি গাড়িতে তুলে সুরক্ষা কর্মীরা বেরিয়ে যায়। এদিকে মেয়ের দিকে ইশারা করে অন্য একটি গাড়িতে ওঠার জন্য। কুহেলি মাথা নত করে অপরাধীর মতো বাবার পিছন পিছন এসে গাড়িতে বসে। খানিকক্ষণের ভিতরেই গাড়ি বাড়িতে এসে পৌঁছায়। সেখানে মেয়েকে নামিয়ে তার কাছ থেকে ফোন এবং টিউশনির ব্যাগ সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রীকে বলে, নজর রাখবে মেয়ে যেন বাড়ি থেকে না বেরোতে পারে। বাড়ির বাইরে অবশ্য একজন সুরক্ষা কর্মী নজর রেখেছে। কুহেলির বাবা সুবীরের সান্যাল, বাইরে থেকে দেখতে খুব সাধারণ ব্যক্তি, কিন্তু তিনি কেন্দ্রীয় জাতীয় তদন্ত সংস্থায় একজন সুদক্ষ অফিসার। বাড়িতে এবং সমাজে তিনি একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী মাত্র। ওনার ব্যাপারে কেবলমাত্র ওনার স্ত্রী ছাড়া আর কেউ জানতেন না। এমনকি একমাত্র মেয়ে, সেও কোনোদিনও জানতে পারেনি বাবার সম্বন্ধে। সুবীরেশবাবু এতটাই সাদা সিধা সহজ সরলভাবে থাকতেন যে তার কর্মক্ষেত্রের সম্বন্ধে কেউ আন্দাজটুকু করতে পারত না। এতটাই গোপনীয়তা ছিল তার কর্মক্ষেত্র। একমাত্র মেয়েকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন এবং স্নেহ করতেন। মেয়েকে স্মার্টফোন কিনে দিয়েছিলেন কেবলমাত্র পড়াশোনার জন্য, কিন্তু কিছুদিন পরেই তিনি জানতে পারেন মেয়ে উল্টো পথের যাত্রী। তখনই মনে মনে ভেবেছিলেন বকাঝকা করে কিংবা গায়ে হাত তুলে আজকের আধুনিক সন্তানদের শায়েস্তা করতে পারবেন না। যদি এমনটা করতে যান
তাহলে হিতে বিপরীত হতে পারে। তারা নিজেরা যদি কন্ট্রোল না হয়, তাহলে তাদের কন্ট্রোল করার রাস্তা তিনি নিলেন অন্যভাবে। মেয়েকে তিনি বুঝতেই দিলেন না যে তিনি তার উপর নজর রেখেছেন। নিজের স্ত্রীকেও বুঝতে দিলেন না মেয়ের উপরে তার সতর্ক নজর। ফোনের মাধ্যমে যে রিল এবং ফটোগুলো সে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত, সেগুলোর উপরে তিনি কড়া নজর রেখেছিলেন। এমনকি মেয়ের ফোন ক্লোন পর্যন্ত করেছিলেন। ফোন ক্লোন করার অর্থ যে ব্যক্তি একটি মোবাইল ফোন সঞ্চালন করছে, তার অজান্তেই সেই ফোনের সমস্ত অ্যাক্টিভিটি অন্য একটি ফোনের মাধ্যমে জেনে যাওয়া। এমন সিস্টেমকে ফোন ক্লোন করা বলে। তার একমাত্র সন্তান ফোনের মাধ্যমে যে সমস্ত অ্যাক্টিভিটি করে চলেছে, সেগুলো তিনি নিজেই সম্পূর্ণ জানতে পারতেন। সেক্ষেত্রে মেয়ের বিন্দু মাত্র সন্দেহ ছিল না তার ফোনের সমস্ত গতিবিধি তার বাবার নজরের সামনে হচ্ছিল। এমনকি সে কার কাছে ফোন করছে, কাকে মেসেজ করছে, সেটাও তিনি জানতে পারতেন। সুবীরেশবাবুর উপায় ছিল না মেয়ের স্বাধীনতায় দখল নেওয়া ছাড়া। যখনই তিনি বুঝতে পেরেছিলেন মেয়ে ইন্টারনেটের দুরুপযোগ করতে শুরু করেছে, ঠিক তখনই এমন সব উপায় অবলম্বন করেন। সুবীরেশবাবুর মতো প্রতিটি বাবা মাকে তাদের সন্তানদের উপরে নজর দেওয়া আবশ্যক। সেদিন রাতে বাড়ি ফিরে একদম শান্তভাবেই মেয়ের সামনে বসে বলেন, মা, তুমি এখনও নাবালিকা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থেকে অনেক দূরে আছো। এতদিন নিজের ইচ্ছাতে যা কিছু করে গেছো, তার জন্য হয়তো তোমার অনুশোচনা হওয়ার কথা। তবুও আমি বলবো, সব কিছু ভুলে নিজের পড়াশোনাটা সমাপ্ত করে নিজের পায়ে প্রতিষ্ঠা হওয়ার পরে তোমার নিজের ইচ্ছাতে জীবনের আগামী পদক্ষেপগুলো ভেবে চিন্তে নিতে পারবে। তখন তোমার পাশে হয়তো বাবাকে কিংবা মাকে পাবে না। তখন তোমার চিন্তাধারা এখনকার মতো থাকবে না। তাই যেগুলো হয়ে গেছে মন থেকে দূর করে শিক্ষা, কেবলমাত্র শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যাও। কুহেলি বাবার সমস্ত কথা মাথা নত করে শুনে গেছিল এতক্ষণ। এবার বাবার পায়ের কাছে বসে নয়নে অশ্রু নিয়ে বলে, ক্ষমা করে দাও বাবা, শেষ মুহূর্তে বুঝতে পেরেছি একটি ধোঁকাবাজ ব্যক্তির পাল্লায় পড়তে পড়তে বেঁচে গেছি। কেবল তোমার দূরদর্শিতার জন্য। না হলে যখন ধরা পড়ে গেছিলাম, তখনই ছেলেটি সব দোষ আমার উপরে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করে যাচ্ছিল। তখনই বুঝেছি যা কিছু বোঝার। সুবীরেশবাবু মেয়ের মাথায় স্নেহের স্পর্শ দিতে দিতে বলেন, আমরা যখন ছোট ছিলাম তখন ছোট ছোট শিশু কিংবা অল্প বয়সের মেয়েদের ধরার উপায় ছিল ভিন্ন রকমের। এখন যেহেতু ডিজিটাল যুগ আমাদের সামনে উপস্থিত হয়েছে, তাই ছেলে মেয়েদের বিপথে নিয়ে যাওয়ার উপায়ও বদল হয়েছে। আগে ছেলে ধরা বলেই এই রকম ধোঁকাবাজদের জানা যেত। বর্তমান ডিজিটাল যুগ হওয়াতে ধোঁকাবাজদের দল এমন সব পন্থা অবলম্বন করতে শুরু করেছে। তুমি যে ছেলেটিকে বিশ্বাস করে বাড়ি ছেড়েছিলে, তার আসল উদ্দেশ্য কী ছিল জানো? কুহেলি অশ্রুসিক্ত নয়নে বাবার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, না, কি করে বুঝবো? তার সাথে কথা বলে এটাই বুঝেছি ছেলেটি যথেষ্ট ভালো। তাছাড়া তার বিশাল ঐশ্বর্য আছে। না হলে যেদিন কফি শপের থেকে বেরোলাম, সেদিন একটি বিদেশি অত্যন্ত দামি গাড়িতে বসিয়ে খানিকক্ষণ ঘুরেছিলাম। তখন জিজ্ঞাসা করাতে বলে, এমন গাড়ি আমার ডজনখানেক আছে। তাছাড়া ও যে পোশাক পরেছিল সেটাও বহু মূল্যের। সাধারণ কোনো ব্যক্তির অভরণে এমন বস্ত্র দেখতে পাওয়া যায় না। তাই অনেকটাই বিশ্বাস করেছিলাম। সুবীরেশবাবু মেয়ের দু চোখের অশ্রু মুছিয়ে দিতে দিতে বলেন, একটি কথা মনে রেখো, কাউকে প্রথমবার ইমপ্রেস করতে গেলে এমন ধোঁকাবাজদের এটিই হলো প্রধান অস্ত্র। তোমার সামনে নিজের প্রতিপত্তি এবং এমন কিছু অত্যাধুনিকতা প্রদর্শন না দেখালে তুমি ইমপ্রেস হতে না। আর তার জন্য এমন অস্ত্র তোমার উপরে প্রয়োগ করে বধ করতে চেয়েছিল। তবে এটা জেনে রাখো, ছেলেটির নিজের না আছে কোনো গাড়ি, না অতিরিক্ত সচ্ছল। আমরা এতক্ষণে যেটুকু জেনেছি, খুব সাধারণ পরিবারের ছেলে, অল্প বয়সে অতিরিক্ত রোজগারের জন্য এমন দুর্নীতিযুক্ত সংগঠনের সাথে মিশে গেছে। ঘটনা ঘটার পর থেকে আমাদের অফিসারেরা তার মুখ থেকে যেটুকু উদ্ধার করতে পেরেছে, তাতে এটুকু জানা গেছে সে একটি নারী পাচারকারী চক্রের সাথে জড়িত। তবে ছেলেটি নতুন সবে এই লাইনে এসেছে। এর পিছনে একটা বড় সংগঠন কাজ করছে। এদের কাজ হলো উঠতি যুবতী মেয়েগুলোকে যেমন তেমনভাবে ফুসলিয়ে যে কোনো প্রলোভন দেখিয়ে অসভ্য ধরনের রিল তৈরি করা এবং সেই অসভ্য ধরনের রিল অথবা ভিডিওগুলো ইন্টারন্যাশনাল বাজারে বিক্রি করা। সেখান থেকে এই ধরনের ভিডিও বিক্রি করে
প্রচুর অর্থ কামানো। অন্তর্রাষ্ট্রীয় বাজারে এই ধরনের ভিডিওর প্রচুর চাহিদা। তাই এই সংগঠনের সাথে যারা যুক্ত তাদের উদ্দেশ্য হলো এমন মেয়েদের নিয়ে অর্ধনগ্ন, নগ্ন এবং যৌনতাপূর্ণ রিল, ফটো এবং ভিডিওগুলো তৈরি করে সেই সব অন্তর্রাষ্ট্রীয় সংগঠনের কাছে বিক্রি করে দেওয়া। কিছু বছর আগে আমাদের দেশেরই এক স্বনামধন্য হিন্দি সিনেমার নায়িকার স্বামী গ্রেপ্তার হয়। সমাজ চক্ষুর আড়ালে তার সংগঠনে এমন ধরনের নীল ছবি তৈরি করা হতো। সেই ব্যক্তি এবং তার সাথে কর্মরত অনেকেই এখনও জেলের ঘানি টানছে। কুহেলির চোখ দুটো বড় বড় হয়ে যায় বাবার কথায়। রীতিমতো ভয় পেয়ে বলে, তাহলে কি আমাকে নিয়ে এমন ভিডিও করানোর প্ল্যান ছিল ওদের? সুবীরেশবাবু বলেন, একদমই তাই। কারণ ওরা বুঝেছিল তুমি অর্ধনগ্ন রিল বানাচ্ছ এবং তোমার টাকা রোজগার করার প্রবল ইচ্ছা। তাই তোমাকে ওই ছেলেটি উস্কেছিল এমন অর্ধনগ্ন রিল বানানোর জন্য। আর তুমি ওদের দেওয়া টোপ গিলেছিলে। তখনই তোমাকে আরও টোপ হিসেবে প্রচুর টাকার প্রলোভন দেয়, তাতে তুমি কিছু না বুঝে রাজি হয়ে যাও। এটাই ছিল ওদের উদ্দেশ্য। একটা এমন উচ্চাকাঙ্ক্ষা মেয়েকে দেওয়া খুব সহজ প্রলোভন, যাতে খুব সহজেই তাদের শিকার জালে ধরা দেয়। তুমিও সেটাই করেছিলে, কিন্তু আমি সতর্ক ছিলাম বলে তুমি এ যাত্রায় রক্ষা পেলে। আমি না হয় কেন্দ্রীয় ইন্টেলিজেন্সিদের সাথে কাজ করি, তাই তোমার উপরে আমার নজর দেওয়াটা সহজ হয়েছিল। কিন্তু অনেক বাড়ির বাবা মায়েরা আছে যারা সন্তানদের উপরে নজর দিতে পারে না, তাদের কাছে সময় থাকে না। যে বাড়ির মেয়ে এবং ছেলেরা বেশিরভাগ উশৃঙ্খল হয়, সেই সব পরিবারের ছেলেমেয়েরাই বিপদে পড়ে বেশি, এবং বিপদে পড়লেও তাদের রক্ষা করার সময়সীমাটা পেরিয়ে যায় তাদের হাত থেকে। কেননা একটি মেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার পরে প্রথমেই তারা পুলিশ স্টেশনে যাবে। পুলিশের খোঁজখবর নেওয়ার ভিতর ধূর্ত দলের কাজ উদ্ধার হয়ে যাবে। তবে প্রতিটি বাড়ির গার্জিয়ানদের তাদের সন্তানের উপর সতর্ক দৃষ্টি দেওয়া অত্যন্ত আবশ্যক। কিছুটা ভেবে কুহেলি বলে, আচ্ছা বাবা, ওদের শিকার তো আমি ছিলাম, তাহলে এরপরে আমি স্কুল কলেজে যাওয়া আসা করলে আমার উপরে ওদের আক্রোশ থাকবে। এটাই তো স্বাভাবিক। আমি কি এবার থেকে বাড়ি থেকে বেরোতে পারবো না? মৃদু হেসে সুবীরেশবাবু বলেন, ওদের দল যে তোমার উপরে নজর রাখবে না এটা ঠিক, তবে তার উপায় হলো কিছুদিন তুমি একা কোথাও বেরোবে না, সাথে মাকে নিয়ে যাবে। তবে আমি অফিসের একজনকে কিছুদিনের জন্য আড়াল থেকে তোমার উপরে নজর রাখার জন্য তৈরি রাখবো। তোমরা বুঝতে পারবে না যে তোমাদের উপরে নজর রাখা হচ্ছে। তবে আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি যাতে এদের পুরো দলটাকে একসাথে ধরার। সাইবার এজেন্সির অফিসাররাও আমাদের সাথে আছে। তল্লাশি শুরু হয়েছে, তবুও কিছুদিন লাগবে এদেরকে কন্ট্রোলে আনতে। তবে একটা কথা কি জানো তো, নিজেরা যদি সংযত না হও, যতই সুরক্ষা দেওয়া হোক না কেন, বিপদ আসতে কতক্ষণ। এত কিছু শোনার পরে কুহেলি বলে ওঠে, আজ থেকে আমি শপথ করলাম সোশ্যাল মিডিয়া আমি ত্যাগ করব। আমার যতগুলো অ্যাকাউন্ট আছে সব আমি ডিলিট করে দেব। এখন থেকে কেবল পড়াশোনা আর বাড়ি, এটুকুই থাকবে আমার গতিবিধি। সুবীরেশবাবু বলেন, সোশ্যাল মিডিয়াতে নিজের অ্যাকাউন্ট খোলা কোনো অন্যায় নয়, তবে অশ্লীল রিল এবং ভিডিও থেকে যতটা পারো দূরে থাকার চেষ্টা করবে। তুমি যেটা এখন ভেবেছ সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেবে, সেটাই করো। যখন নিজের পায়ে দাঁড়াবে, নিজের সংসার হবে, তখন সুস্থ মস্তিষ্কে ভদ্রভাবে সামাজিক এবং রাষ্ট্রীয় নিয়ম মেনে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করতে পারবে। তাছাড়া বন্ধু অ্যাকসেপ্ট করার আগে তার বিষয় সম্পূর্ণ জেনে নেওয়ার চেষ্টা করবে। কেননা এখন এইসব দুষ্টু চরিত্রের লোকজন সোশ্যাল মিডিয়ার আড়ালে ফেক অ্যাকাউন্ট করে অন্যায় করার জন্য ওত পেতে বসে থাকে। সুবীরেশবাবু এতক্ষণ বোঝানোর পরে কুহেলি বাবার পা ছুঁয়ে বলে, আমি আজ তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সোশ্যাল মিডিয়াতে আমি ভবিষ্যতে প্রবেশ করব কিনা জানি না, তবে বাবা মায়ের সংসারে যতদিন থাকবো ততদিন দূরেই থাকবো। পায়ের কাছে থেকে মেয়েকে তুলে ধরে নিজের পাশে বসিয়ে আদর করে বলে, মানুষ মাত্রই ভুল করে থাকে, তবে সেই ভুল থেকে শিক্ষা নিলে জীবনের চলার পথ অনেক সহজ হয়ে যায়। তাই ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটা দুঃস্বপ্ন ভেবে মনের ভিতরে স্থান না দেওয়া উচিত। আজ থেকে তোমার কর্তব্য কেবল উচ্চশিক্ষাপ্রাপ্ত হওয়া, এর বাইরে কোনো চিন্তা নয়। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।
ধন্যবাদ।